হ্যালো। আজকে 13 তারিখ, 13ই আগস্ট। গতকালকে তৃতীয় উপসদ দিবস গেছে। এখন বাজে ভোর 4:45। এখনো উপসদ ভাঙি নাই। প্রার্থনা করে উঠলাম, কিছুক্ষণ পরে হয়তো উপসদ ত্যাগ করব। তার আগে যেটা ভাবলাম সেটা হচ্ছে আপনাদের সাথে একটা বিষয়ে আজকে আলাপ করি। তা হচ্ছে ত্রিপিটক বিষয়ে। বৌদ্ধ ধর্মে ত্রিপিটক কয়টি, এবং ত্রিপিটক কি ত্রিপিটক না পঞ্চপিটক? আজকে এই বিষয়টা নিয়ে আলাপ করব। ত্রিপিটক যে রচিত হয়, বিশেষ করে বুদ্ধের মহাপরিনির্বাণের পরে ত্রিপিটক রচিত হয়। বুদ্ধ মহাপরিনির্বাণের পরে পূজনীয় কাশ্যপ স্থবিরের নেতৃত্বে 999 জন অরহত মিলিত হয়ে একটি মহাসম্মেলন করেন, এবং পরে সেখানে আনন্দস্থবির যোগ দেন, এবং সেই সম্মেলনে বুদ্ধের বাণীগুলো তারা আবৃত্তি করেন। আনন্দ সূত্রপিটক আবৃত্তি করেন, স্থবির উপালি বিনয় পিটক, স্থবির কাশ্যপ অভিধর্ম পিটক আবৃত্তি করেন, এবং যা মহাসম্মেলন সঙ্গীতি নামে আখ্যায়িত হয়। সেই সময়ে বেসিক্যালি ত্রিপিটক ছিল দুইটি, অভিধর্ম এবং বিনয়। পরে অভিধর্ম বিভক্ত হয়ে অভিধর্ম এবং সূত্রপিটক হয়, এবং ত্রিপিটক হয়, অভিধর্ম সূত্রপিটক ত্রিপিটক। এটি হচ্ছে থেরবাদীদের। এটি থেরবাদী, তারা কট্টর ছিল বুদ্ধের নিয়ম নীতি পালনে। তাদের সম্মেলন বলা হয় এবং তাদের অনুসারে ত্রিপিটক। কিন্তু একই সময়ে বুদ্ধের মহাপরিনির্বাণের পরে যখন প্রথম সম্মেলন হচ্ছে, সে একই সময়ে যারা বেসিক্যালি স্থবির কাশ্যপের আয়োজিত এই প্রথম সম্মেলনে যোগদান করতে পারে নাই, তারা ওই সম্মেলনের স্থান থেকে কিছু দূরে গিয়ে পশ্চিম দিকে তারা সেখানে আরেকটি সঙ্গীতি করেন। যেখানে কাশ্যপ আয়োজিত সঙ্গীতিতে ছিল 999 জন ভিক্ষু, এই সম্মেলনীতে যোগ দেন 1,00,000 ভিক্ষু এবং উপাসক। এবং এটা যেহেতু 1,00,000 ভিক্ষু এবং উপাসকদের মিলে সম্মেলনটা হয়, তার জন্য তারা এটিকে নাম দেয় মহাসংঘ সম্মেলন। মহা শব্দটা এখানে আসে। এই সম্মেলনে ভিক্ষু গৃহ উপাসক উভয় একত্রিত হয়। এই মহাসংঘ সম্মেলনে ত্রিপিটক নয়, সেখানে 5টি পিটক সংকলন করা হয়। সেগুলো হচ্ছে সূত্রপিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক, বিবিধ ক্ষুদ্র নিকায় ও সন্নিপাত নিকায় পিটক ও ধারণী পিটক। অর্থাৎ বুদ্ধের মহাপরিনির্বাণের পরে একই সময়ে দুটি মহাসম্মেলন হয়। একটিতে ত্রিপিটক সংকলিত হয় বা দ্বিপিটক সংকলিত হয়, যা পরবর্তী ত্রিপিটক হয়। সেটি তারা ছিল বুদ্ধের কট্টর নীতিকে পালন করার পক্ষে। তারা পরবর্তীতে থেরবাদী বা হীনযানী হিসাবে আবির্ভূত হয়। আর পশ্চিমে, তার থেকে দূরে পশ্চিমে 1,00,000 ভিক্ষু এবং উপাসক মিলে আরেকটি মহাসম্মেলন হয়। সেখানে কিন্তু যেটা মহাসংঘ সম্মেলন নামে পরিচিত পায়, সেখানে কিন্তু সংকলন হয় 5টি পিটক: সূত্র পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক, বিবিধ ক্ষুদ্র নিকায় ও সন্নিপাত নিকায় পিটক ও ধারণী পিটক। এই হচ্ছে বুদ্ধের পিটক, পঞ্চপিটক এবং ত্রিপিটকের
সম্বন্ধে প্রাপ্ত ইতিহাস। আমি বিভিন্ন গবেষণা করে বিভিন্ন দেশে গিয়ে আমি যেটা দেখেছি যে আমি একটা বই লিখেছি, সেটা হচ্ছে যে বৌদ্ধ সঙ্গীতি। এই বৌদ্ধ সঙ্গীতি বইয়ের মধ্যে আমি যে 6টি যে বৌদ্ধ সঙ্গীতি স্বীকৃত সঙ্গীতি আছে, সেই স্বীকৃত সঙ্গীতির মধ্যে কি কি ভাবে ত্রিপিটকের বিষয়গুলো আলোচিত হয়েছে, কোন কোন বিষয়গুলো বর্জন করা হয়েছে, থেরোবাদী মতবাদের সম্মেলনগুলোতে কি কি ত্রিপিটক আলোচিত হয়েছে, কি কি ত্রিপিটকের অংশ আলোচিত হয়েছে এবং কি কি বর্জন করা হয়েছে, তা যেমন উল্লেখিত আছে, সেভাবে মহাযানীদের যে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সেটাও এখানে উল্লেখিত আছে। এই 6টি মহাসঙ্গীতি ছাড়াও আপনারা এই বইটাতে যেটা পাবেন সেটা হচ্ছে যে আরও সম্মেলন হয়েছে 6টি ছাড়া, মোট 14টি সম্মেলনের ইতিহাস আমরা পাই। তাহলে 8 8 বা 13 8 আর 6, এদিকে 6 আর ওদিকে হচ্ছে 8, আরো 8টি সম্মেলনের ইতিহাস পাওয়া যায়। মোট 14টি মহাসম্মেলন হয়। এই 14টি মহাসম্মেলনের প্রভাব কিন্তু এই ত্রিপিটক সংকলনের মধ্যে পড়েছে। সুতরাং আসুন, আমরা তো এখন দেখলাম ত্রিপিটক ইতিহাসের আলোকে ত্রিপিটক পঞ্চপিটক না ত্রিপিটক, সেটা আমরা পেলাম। এবার আমরা একটু দেখি যে মহাসম্মেলনগুলো কিভাবে হয়েছে। আমার এই বই থেকে আলোচনা করছি। বৌদ্ধ দ্বীপবংশ, মহাবংশ, মহাবোধিবংশ, শাসনবংশ, স্বধর্ম সংগ্রহ ও স্থবিরবাদী শাস্ত্রে বৌদ্ধ সঙ্গীতিগুলো উল্লেখ আছে। যে বৌদ্ধ সঙ্গীতিগুলো যেগুলো হয়েছে সেগুলো উল্লেখ আছে। প্রথম মহাসম্মেলন যেটা আমরা বলছি প্রথম সঙ্গীতি নামে আখ্যায়িত হয়েছে, সে প্রথম সম্মেলনটা ইতিহাসে আমরা কি পাই? প্রথম সম্মেলনের ইতিহাসে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে এই প্রথম সম্মেলনটা হয়েছে কিনা এই বিষয়ে কিন্তু পণ্ডিতরা দ্বিমত পোষণ করে। যদিও আমরা ত্রিপিটকের বিভিন্ন শাস্ত্রে, বৌদ্ধ শাস্ত্রে প্রথম সম্মেলন সংগঠিত নিয়ে পাই এবং 2টি সম্মেলন সংগঠিত ইতিহাস আমরা পেয়েছি, কিন্তু কিছু পণ্ডিত এই বিষয়ে দ্বিমত পোষণ করেছেন। তার মধ্যে ডক্টর মণিকুন্তল হাওলাদার, তিনি বলেছেন যে এটি আসলে সঙ্গীতি নয়, এটি হচ্ছে যে প্রাতিমোক্ষ সম্মেলন। প্রাতিমোক্ষ সম্মেলনের মধ্যে ভিক্ষু সংঘ একত্রিত হয়ে যে বিনয় আচরণ করে, এই সম্মেলনে সেইরূপ আচরণ হয়েছে। সেখানে ভুল ভ্রান্তিগুলো শিকার হয়েছে, যেমন আনন্দ তার ভুল ভ্রান্তির জন্য আনন্দকে তিরস্কার এবং আনন্দ তার স্বীকার করা। এই সব কারণে তিনি বলছেন যে প্রথম সঙ্গীতি এটি সঙ্গীতি নয়, বরঞ্চ এটি হচ্ছে একটি পাতিমোক্ষ সম্মেলন। পাতিমোক্ষ সবাই যেরূপ সভাপতি ধর্ম বিনয় সম্পর্কে ব্যাখ্যা করেন, ঠিক সেই রূপে এখানেও আনন্দ এবং অন্যান্যরা, উপালি অন্যান্যরা এইভাবে বিনয় বিধান নিয়ে আলোচনা করেছেন। আবার পালি সাহিত্যে চুল্লবর্গে এই প্রমাণ দেয় না এটি একটি সঙ্গীতি হিসাবে তারা চুল্লবর্গে আমরা পাই যে এটি একটি বৌদ্ধ সঙ্গীতি। এই বৌদ্ধ সঙ্গীতির পৃষ্ঠপোষকতা এবং উভয় সঙ্গীতির পৃষ্ঠপোষকতা করেন কিন্তু রাজা অজাতশত্রু। অজাতশত্রু তখন পিতৃহত্যার দায়ে বিব্রত, সমাজ দ্বারা ধিক্কৃত। তখন তিনি এই বুদ্ধের ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য তিনি চেষ্টা করে তার যে একটি ব্যক্তি, তার খারাপ একটি প্রচার আছে সেটা থেকে উদ্ধার হওয়ার জন্য তিনি এই পৃষ্ঠপোষকতা করেন। এবং এই প্রথম সঙ্গীতি বা প্রথম সম্মেলন সেটা সপ্তপনী গুহায় আয়োজিত হয়। এখন এই প্রথম সঙ্গীতিতে যে ত্রিপিটক আলোচিত হয়, সেখানে মহামান্য মহাকাশ্যপ এটার পরিচালনা করেন এবং সেখানে 499 জন অরহত ভিক্ষু উপস্থিত ছিলেন।
আমরা ইতিহাসে পাই মহামান্য মহাকাশ্যপ থেরো 499 জন অরহৎপ্রাপ্ত বৌদ্ধ ভিক্ষু এই সংগতিতে যোগদান করেন। ধর্ম ভদন্ত ধর্ম তিলক থেরো এবং বীরেন্দ্র মুৎসদ্দির অনুবাদকৃত স্বধর্ম রত্নাকর গ্রন্থে আমরা এই বিষয়গুলো আমরা পাই, এই তথ্যগুলো আমরা পাই। এবং মহামান্য মহাকাশ্যপ স্থবির 599 জন পরে আনন্দ যোগ দেন। সুতরাং 500 প্রতিসম্বাদী প্রাপ্ত ত্রিপিটক অভিজ্ঞ অরহৎ স্থবির নির্বাচন করেছিলেন। এই হচ্ছে যে প্রথম সংগতির অনুষ্ঠান নিয়ে সংক্ষিপ্ত, আমরা বিস্তারিত যাব না কারণ এটা অনেক বড় একটি আলোচনা হবে। সুতরাং সেখানে এই প্রথম সংগতিতে ত্রিপিটকের বিভিন্ন বিষয়গুলো আলোচিত হয়। এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে সাক্ষ্যসিংহ সাক্ষ্যবীর গৌতম বুদ্ধ তথাগতের মহাপরিনির্বাণের প্রায় 100 বছর পরে মগধ রাজ শিশুনাগ পুত্র কালাশোকের রাজ্য শাসনামলে খ্রিস্টপূর্ব 380 থেকে 364 রাজত্বকালে স্থবির বৃদ্ধ যশের নেতৃত্বে বৌদ্ধ সংঘের দ্বিতীয় সংগতি অনুষ্ঠিত হয়। সেখানে পশ্চিমাঞ্চল বা কৌশাম্বী ও অবন্তী ও পূর্বাঞ্চল বা বৈশালী পাটালিপুত্রের ভিক্ষুরা এই ধর্মের মধ্যে মত বিরোধ দেখা দেওয়ার কারণে এই সম্মেলনটা হয়েছিল। থেরোবাদ এবং আচার্যবাদের মহাসাঙ্গিক, এখান থেকে থেরোবাদী এবং আচার্যবাদের মহাসাঙ্গিকের জন্ম হয়। এই আচার্যবাদী মহাযান বৌদ্ধ মতবাদ, এই আচার্যবাদের এই পরবর্তীতে মহাযান হিসেবে স্বীকৃতি লাভ করে। অর্থাৎ দ্বিতীয় সংগতিতে দুটি ভাগ আমরা দেখি, একটি হচ্ছে থেরোবাদ, একটি হচ্ছে যে হীনযান, আর একটি হচ্ছে আচার্যবাদ মহাসাঙ্গিক বা মহাযান। কথিত আছে দ্বিতীয় সংগীতিতে কালাশোকের রাজত্বের 11 বর্ষে সঙ্গীত হয়। এই সঙ্গীতের কতগুলো গুরুত্বপূর্ণ নিয়ম কানুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বজ্রী বা বিজরি দেশীয় ভিক্ষুগণ কতগুলো বিনয়ের নিয়ম শিথিলতা প্রয়োগের জন্য আহ্বান জানান। এই দ্বন্দ্ব সংঘাতের কারণে দ্বিতীয় সংগতি অনুষ্ঠিত হয় এবং বলা হয়ে থাকে স্থবির যশ বুদ্ধের ষষ্ঠ শিষ্য ছিলেন, তিনি তখনও জীবিত ছিলেন বুদ্ধ মহাপরিনির্বাণের পরেও, এবং পঞ্চবর্গীয় শিষ্যের পরে মহাধ্বনির সপ্তম যশ স্থবির এবং তিনি অরহৎ ছিলেন। এবং এই যশস্থবির কিন্তু বুদ্ধের সময়ে জন্মগ্রহণ করেছিলেন এবং বুদ্ধের শিষ্য ছিলেন, তার উপাধ্যায়ে এই দ্বিতীয় সংগতি হয়। এবং বুদ্ধের মহাপরিনির্বাণের 100 বছর পরে কালাশোকের পৃষ্ঠপোষকতায় এই সম্মেলন হয় এবং সেখানে বুদ্ধের যে 4টি নির্দেশ সেটাকে মূল হিসেবে ধরা হয়। তার মধ্যে হচ্ছে নিষ্ফল কথাবার্তা না বলা, কিছুদিন অন্তর অন্তর সবাই মিলিত হওয়া, একত্রিতভাবে বা সমগ্র ধর্মীয় কাজকর্ম করা, বয়োজ্যেষ্ঠ ভিক্ষুদের সম্মান প্রদর্শন করা, সঙ্গ প্রদানে মান্য করা, এইগুলোকে গুরুত্ব দিয়ে এবং যেটা যে বিভেদ তৈরি হয় সেটা হচ্ছে যে যশবুদ্ধু বা যশ বস্তু বা বিনয় নিয়মের 10টি শিথিলতার বিষয়ে যে দ্বন্দ্ব তৈরি হয়, এই দ্বন্দ্বের কারণে এই দ্বিতীয় সংগতি অনুষ্ঠিত হয়। সেখানে রাবত থেরো অন্যান্য পশ্চিম দেশীয় ভিক্ষুরা ভিক্ষু সংঘের এই বিভেদ মীমাংসার জন্য বৈশালীতে সমবেত হয়েছিলেন। চুল্লবর্গে স্পষ্ট উল্লেখ আছে মতগুলো নিয়ে বিভেদ সৃষ্টি হয়েছিল মূলত বৈশালী নগরের বসবাসকারী ভিক্ষুগণের সাথে নির্জন বসবাসকারী ভিক্ষুদের বা আয়াঙ্কারের সাথে। আয়ায়া ভিক্ষুগণ অর্থাৎ একাগ্রতার সাথে বিনয়গুলো তারা পালন করতেন। সেই সময়ে পথব্যয় বা পত্তব্যয়া সংঘস্থবির সর্বকাম বা সর্বকামী বৈশালীতে উপস্থিত ছিলেন। চুল্লবর্গের বর্ণনা অনুযায়ী সর্বকামী স্থবির ছিলেন মহাস্থবির আনন্দের সমসাময়িক। তিনি পশ্চিম দেশীয় ভিক্ষুদের পক্ষ অবলম্বন করেছিলেন, তিনি আবার করেছিলেন। এভাবে ভিক্ষু সংঘের যে গোলযোগ সৃষ্টি হয় তা মীমাংসার জন্য দ্বিতীয় সংগতি অনুষ্ঠিত হয়। এবার তৃতীয় বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়। বৌদ্ধ
দীপবংশ অনুসারে সঙ্গীতটি বুদ্ধের মহাপরিনির্বাণের 236 বছর পরে অনুষ্ঠিত হয়েছিল। মহাবংশে উল্লেখ আছে যে সম্রাট অশোকের রাজত্বকালে 17 বর্ষে সঙ্গীতটি অনুষ্ঠিত হয় এবং সঙ্গীতের পৃষ্ঠপোষকতা করেন সম্রাট অশোক। এবং এখানে এই সঙ্গীত অনুষ্ঠান হওয়ার কারণ হচ্ছে যে তখনকার ভিক্ষু সংঘের মধ্যে মহাস্তবীর মোগলীপুত্র তিস্য 100 বৃদ্ধ পণ্ডিত অরহত ভিক্ষুদের নির্বাচন করে এই তৃতীয় সংগঠন অনুষ্ঠান অনুষ্ঠিত করেছিল। তখনও কিন্তু এখানের মধ্যে উপসদ এবং বিভিন্ন বিষয় নিয়ে মতভেদ সৃষ্টি হয়েছিল। 60,000 বৌদ্ধ ভিক্ষু অশোকারামে বসবাস করতে, তাদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত হয়েছিল। এই দ্বন্দ্ব সংঘাত থেকে নিরামনের জন্য এসে যে বুদ্ধের আসল বিনয়গুলোকে এস্টাবলিশ করার জন্য এই তৃতীয় সঙ্গীতি অনুষ্ঠিত হয়। এবং এখানে তৃতীয় সঙ্গীতিতে নির্বাচিত অংশগ্রহণকারী থেরোবাদী ভিক্ষুগণ 6টি বিশেষ ক্ষমতা ছিল। এটিকে আসলে থেরোবাদী সম্মেলন বলা হয়, কারণ হচ্ছে এখানে যে যারা ভিন্ন মতের ছিল বা মহাযানী ছিল তাদেরকে কিন্তু বের করে দেওয়া হয়। দ্বিতীয় সঙ্গীতিতে থেরোবাদ এবং মহাযানের যে বিভেদ হয়, আচার্যবাদের যে বিভেদ হয়, এখানে কিন্তু থেরোবাদীরা গুরুত্ব পায় এবং আচার্যবাদী বা মহাযানীরা এখানে বিতাড়িত হয়। এই ত্রিপিটকের সংকলনে অংশগ্রহণকারী ভিক্ষুদের যে 6টি দক্ষতা ছিল, সেই দক্ষতাগুলো হলো: তারা দক্ষ এবং অভিজ্ঞ ছিলেন, তারা সকলে অরহত ছিলেন। মহাবংশে এই সুস্পষ্ট উল্লেখ আছে যে 100 ভিক্ষু সহকারে মহাস্তবীর মোগলীপুত্র যথাযথ ধর্মশাস্ত্রগুলো পুনঃপর্যালোচনা করেন এবং ত্রিপিটক এখানে আবার পুনঃভাবে সংকলিত হয় এবং লিখিত রূপ পায়। মহাবংশে উক্ত রয়েছে যে অশোকের রাজত্বের 17 বৎসর সময়ে পাটালিপুত্রে এই সংগঠনটি অনুষ্ঠিত হয়। সুতরাং এটি হচ্ছে তৃতীয় সঙ্গীতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। এরপরে আসি আমরা চতুর্থ সঙ্গীতি। চতুর্থ সঙ্গীতিটা আসলে এটা একটি মহাযানী সঙ্গীতি। এটা থেরোবাদী গ্রন্থগুলোকে এটাকে উল্লেখ করা হয় না। চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি বিষয়ে চৈনিক পরিব্রাজক ইয়াংসাং বলেন, তিব্বত দেশীয় লেখক তারানাথের গ্রন্থে এবং অন্যান্য তিব্বতীয় উপাদানে আমরা কিন্তু এই চতুর্থ সঙ্গীতি বিষয়ে পাই। কিন্তু এই বিষয়ে সিংহলী ঐতিহ্য উক্ত সঙ্গীতির সিংহলী যে থেরোবাদী শাস্ত্রগুলো আছে সেখানে কিন্তু এই সঙ্গীতির কোনো উল্লেখ নাই। বৌদ্ধ ধর্মের ইতিহাসে সঙ্গীতির বিশেষ গুরুত্ব আছে। বস্তুত দুটি প্রধান কারণে এই সঙ্গীতি খুবই গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে যে পৃথক যুগের সমাপ্তি এবং অট্টকথা বা বিভাষা শাস্ত্রের যুগের সূচনা, অর্থাৎ এই দুই যুগসন্ধির সময়ে এই সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল। অর্থাৎ এই সঙ্গীতি এমন সময় অনুষ্ঠিত হয় যখন প্রথম পিটক যুগের সমাপ্তি এবং অট্টকথা বা বিভাষা শাস্ত্রের যুগের সূচনা হয়। এই সঙ্গীতি অধিবেশনে সমাপ্তির প্রায় সঙ্গে সঙ্গে বৌদ্ধ ধর্মগ্রন্থসমূহ প্রত্যক্ষভাবে লিখিত রূপ পায়। কনিষ্ক এটির সম্রাট কনিষ্কর এটি বিভিন্ন মতভেদকে নিরসনের জন্য এই সঙ্গীতি আয়োজন করেন এবং আচার্য পার্শ্বকের পরামর্শে জলন্ধরের কুম্বন বিহারে বা কাশ্মীরের কুন্দলবন বিহারে এই বৌদ্ধ সঙ্গীতি আহ্বান করা হয়েছিল। এটি হচ্ছে চতুর্থ সঙ্গীতি সম্পর্কে আমরা জানি। এরপর পঞ্চম সঙ্গীতি অনুষ্ঠিত হয় মায়ানমারে। এটি মায়ানমারের মান্দালয়ে রাজা মিং ডন মিনের 1871 খ্রিস্টাব্দে এই পঞ্চম সঙ্গীতি অনুষ্ঠিত হয়। এই পঞ্চম সঙ্গীতিতে 2400 জন পণ্ডিত জ্ঞানী স্থবিরবাদী ভিক্ষুগণ ছিল এবং স্থবির জাগ্রা ভি বংশ, স্থবির ননিন্দা ভিদ্রব্জ ও স্থবির সুমঙ্গল স্বামী এইটা সভাপতিত্ব করেন। এরপরে যেটা হয় সেটা হচ্ছে ষষ্ঠ মহাসঙ্গীতি। এটাও মায়ানমারে অনুষ্ঠিত হয় 1944 থেকে 1945 খ্রিস্টাব্দে। এই সম্মেলন এখানে প্রধানমন্ত্রী উমং সমর্থনে এবং
বিভিন্ন গণ্যমান্যের সমর্থনে এই সংগতিটা অনুষ্ঠিত হয়। এখানে বুদ্ধের যে বিনয়গুলো আছে সেগুলোকে আরো সুস্পষ্টভাবে পর্যালোচনা করে এই সংগতি অনুষ্ঠিত হয় এবং এটা লিখিত রূপ পায়। এই 6টি সংগতি বৌদ্ধ সংগীতিতে ত্রিপিটকের বিভিন্ন বিষয় আলোচনা হয় এবং বিভিন্নভাবে এই সংগীতিগুলোতে ত্রিপিটক বিভিন্নভাবে পর্যালোচনা করা হয়। সুতরাং প্রতিটি সংগীতি যেহেতু চতুর্থ সংগীতি বৌদ্ধ ধর্মের যারা থেরবাদীরা এটাকে মানতে চায় না, তারপরেও আমরা এটাকে গ্রহণ করে নিলে এই 6টি সংগীতিতে ত্রিপিটককে বিভিন্নভাবে পর্যালোচনা করে বর্তমানে যে ত্রিপিটকের অবস্থা আমরা পাই। এছাড়াও শ্রীলঙ্কার মধ্যে একটি সংগীতি হয়, সেটা হচ্ছে যে রাজা দেবংপিয়র তিস্যের সময়ে খ্রিস্টপূর্ব 247 থেকে 207 কালে। আবার শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় আরেকটি সংগীতি হয়, সেটা হচ্ছে রাজা ভট্টগামিনী অভয়ের সময়ে খ্রিস্টপূর্ব 101 থেকে 7 রাজত্বকালে। আবার শ্রীলঙ্কার মধ্যে তৃতীয় একটি বৌদ্ধ সংগীতি হয়, সেটা বলা হয়ে থাকে বুদ্ধের মহাপরিনির্বাণের 376 বছর পরে মহারাজ দুদত্তগামিনী অভয় এবং অভয়ের সময়ে এটি হয় এবং মরিচবর্তী বিহার, নবভৌমিক লৌহপ্রসাদ, রত্নাবলী এইসব তিনি নির্মাণ করেছিলেন এবং তার সময়ে এটি হয়। শ্রীলঙ্কার মধ্যে একটি চতুর্থ সংগীতি হয়, সেটা হয় 1865 সালে খ্রিস্টাব্দে সিংহালে রত্নপুরে এটি অনুষ্ঠিত হয়। আবার শ্রীলঙ্কার মধ্যে একটি পঞ্চম সংগীতি হয়, সেটা অনুষ্ঠিত হয় এবং এটি অনুষ্ঠিত হয় এটাকে শ্রীলঙ্কার পঞ্চম সংগায়ন বলা হচ্ছে। এটি এরপরে আরেকটি ষষ্ঠ সংগীতি হয়, সেটা হয় 1153 থেকে 1148 খ্রিস্টাব্দে এবং তখন পরাক্রম বাহুর রাজত্বে। এই 6টা সিংহালি যে সংগীতি, এই সংগীতির বাহিরে আবার আমরা থাইল্যান্ডের মধ্যে আমরা 2টা বৌদ্ধ সংগীতি পাই। একটা হচ্ছে যে 2026 বুদ্ধাব্দে একটি হয়, তখন মহারাজ শ্রীধর্ম চক্রবর্তী তিলকের সময়ে। আবার আরেকটি হয় 2331 বুদ্ধাব্দে 1788 এডিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আরেকটি সংগীতি হয়। অর্থাৎ এই আমরা যে স্বীকার করা যে 6টি সংগতি, এই 6টি সংগীতির পরেও শ্রীলঙ্কার মধ্যে আমরা আরো 6টি এবং বার্মার মধ্যে আরো 2টি, এই নিয়ে মোট 14টি সংগীতির আমরা ইতিহাস পাই। এখন কথা হচ্ছে যে এই যে বৌদ্ধ সংগীতিগুলোতে, এই বৌদ্ধ সংগীতিগুলো কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন পণ্ডিতদের প্রভাব আছে, যেহেতু যে কারণে বুদ্ধের মহাপরিনির্বাণের পরবর্তীতে এটি লিখিত হয় না এবং এই সংগীতের এই বুদ্ধের বাণীগুলো শিষ্য পরম্পরা তারা মুখস্থ করে তা আলোচনা করতেন এবং মনে রাখতেন। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে যেমন বিভিন্ন বৌদ্ধ পণ্ডিত যেমন পার্শ্বিক বসুবন্ধু, যিনি অভিধর্ম কোষ এবং পরমাত্ম শাস্ত্র রচনা করেন, এবং শাস্ত্রাজ্ঞ গুণপ্রভা, যিনি পিনসিং সহ 100টি গ্রন্থ রচনা করেন। এইভাবে বিভিন্ন শাস্ত্রাজ্ঞগণ বিভিন্নভাবে পরবর্তীতে যখন এইগুলো লিখিত রূপ দেয় খ্রিস্টাব্দে, তখন এগুলো কিন্তু ওখানের মধ্যে এই ত্রিপিটকের বিভিন্ন বিষয় কিন্তু সেখানে আর বুদ্ধের বাণী এবং তাদের মতামত, তাদের দর্শন অনেক কিছু এখানে মিলেমিশে যায়। শাস্ত্রাজ্ঞ বিমল মিত্র, শাস্ত্রাজ্য শিলব্ধ বিভাষা শাস্ত্র, আচার্য দেব কন্যাঙ্গ প্রিয় বা শতশাস্ত্র বৈপুল্যম, শাস্ত্র আচার্য দেব শর্মা বিজ্ঞানাকায় শাস্ত্র, শাস্ত্রাজ্ঞ গোপা শিশু কিয়াও উ শিলু গহন্ত, আয়ুষ্মান যশোদা, আয়ুষ্মন্ত মহাবোধি, আয়ুষ্মন্ত পূজ্য সুমীয়, তারা সকলেই কিন্তু বৌদ্ধ ভিক্ষু ছিলেন এবং তারা তারা সকলে বৌদ্ধ ভিক্ষু ছিলেন। আবার নাগাজায়নের শাস্ত্রাচার্য শিলভদ্র
ধর্মতাৎ, স্বাস্থ্য বিশারদ, মনোহিত্য, বিভাগ শাস্ত্র, শাস্ত্রার্য, ব্যাকরণ রচয়িতা পাণিনি সহ অনেক পণ্ডিত, এবং এই 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 অনেক পণ্ডিত কিন্তু এই এই বুদ্ধের এই ত্রিপিটক নিয়ে, বুদ্ধের বাণী নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন গ্রন্থ লিখেছেন এবং বিভিন্ন কিছু রচনা করেছেন। এবং এই যে তখনকার সময়ে ভারতবর্ষ, আফগানিস্তান, পাকিস্তান, এই বাংলাদেশ, এই সব বাংলাদেশ, এইখানে বহু বৌদ্ধ পণ্ডিত বহু বৌদ্ধ শাস্ত্র রচনা করেছিলেন। এই বৌদ্ধ শাস্ত্রগুলো, এই 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 সমস্ত শাস্ত্রগুলো কিন্তু এই এই 14টি সংগীতির মধ্যে আলোচনা হয়েছে, যেটা আবার এই 14টির মধ্যে 6টিকে যেটা সর্বজনস্বীকৃত, এই সর্বজনস্বীকৃতের মধ্যে সমস্ত বৌদ্ধ শাস্ত্রগুলো আলোচনা হয়ে ত্রিপিটক রূপ পায়। আবার এখানে দেখা যায় যে যারা পঞ্চপিটক, তারা আবার এটিকে পঞ্চপিটক হিসেবে তারা রূপ দিয়েছে মহাযানীরা, অর্থাৎ হীনযানীরা ত্রিপিটক বলছে, মহাযানীরা এখানে পঞ্চপিটক বলছে। আবার এখানে দেখা যায় যে এখন আবার সুতরাং বুদ্ধের মহাপরিনির্বাণের পরে বুদ্ধের মহাপরিনির্বাণের একদম সময়ে যে প্রথম সংগীতি হয়েছিল, দুটি সংগীতি, একটিতে ত্রিপিটক বা দ্বিপিটক বা ত্রিপিটক নিয়ে আলোচনা হয়েছিল, দ্বিপিটক নিয়ে আলোচনা হয়েছিল, পরেটা ত্রিপিটকের রূপ পায়, যেটা পরে তারা থেরবাদী হীনযান হিসাবে প্রতিষ্ঠিত পায়। আর তার থেকে পশ্চিমে গিয়ে 1 লক্ষ ভিক্ষু সংঘ উপাসক মিলে যে সংগীতি করে, সেখানে পঞ্চপিটক আলোচনা হয় এবং সেটা পরবর্তীতে আস্তে আস্তে মহাযান রূপে আবির্ভূত হয়। সুতরাং এই হচ্ছে ত্রিপিটক সম্বন্ধে প্রাপ্ত তথ্য। সুতরাং আমাদের যে উদ্দেশ্য, যেটা প্রথম থেকে আমি বলছি, যে আমার উদ্দেশ্য কোনো সিদ্ধান্তে আসা নয়, আমার উদ্দেশ্য পাঠকদের কোনো সিদ্ধান্ত দেওয়াও নয়। আমার উদ্দেশ্য হচ্ছে ইতিহাসের প্রেক্ষাপটে একজন একাডেমিক রিসার্চার হিসাবে যতগুলো তথ্য আমি পেয়েছি, গবেষণা করে পরিব্রাজকের মতো, এটা নয় যে ঘরে বসে আমি আলোচনা করেছি। আমি এটার জন্য নেপালের যে রাজবাড়ির যে লাইব্রেরি, সেটা অ্যাক্সেস করেছি, বিভিন্ন জায়গায় আমি লাইব্রেরি অ্যাক্সেস করে যে তথ্যগুলো আমি পেয়েছি, সেই তথ্যগুলো আলোকে তথ্যকে উপস্থাপন করাই আমার দায়িত্ব। এছাড়া যে সিদ্ধান্ত নেবার দায়িত্ব হচ্ছে পাঠকের, আমার নয়। আমি একজন গবেষক, আমি যা তথ্য পাবো তথ্য উপস্থাপন করব, আপনারা আপনাদের জ্ঞান বুদ্ধি দিয়ে বিবেচনা করবেন। কারণ হচ্ছে বুদ্ধ ধর্ম হচ্ছে এপাচ্ছিক ধর্ম। বুদ্ধ ধর্মে বলা হয় যে আসো, জানো, নিজের প্রজ্ঞা জ্ঞান দিয়ে বিচার করো, তারপরে তুমি তা গ্রহণ করো। সুতরাং এই বুদ্ধের এই বাণী অনুসারেই আমরা প্রাপ্ত তথ্যগুলো উপস্থাপন করতে চাই। কোনো কনক্লুশন বা কোনো মন্তব্য, মতামত আমার নাই। মতামত দেওয়াটাও আমি প্রাসঙ্গিক মনে করি না। আমি মনে করি তথ্য উপস্থাপনই আমার দায়িত্ব। এটি হচ্ছে একজন গবেষকের কাজ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।